আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2842 শিক্ষক পদ শূন্য। ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং এর সিদ্ধান্ত। ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবীদের কালো পতাকা মিছিল। লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা রিজভির। বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা। সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা, চরম দুর্ভোগে উপকূলের ছেলেরা। পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রথম ধাপে 62% ভোট। দুপুরেই জমে উঠেছে লড়াই। মার্কিন অবরোধের মধ্যেও ইরানে তেল রপ্তানি অব্যাহত। পারস্য উপসাগর দিয়ে 10 দিনে বাইরে গেছে 10 লাখ ব্যারেলের বেশি তেল। বিশ্বকাপের আগে নিউইয়র্কে নতুন সংকট, সিরিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ কাবাডি দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে 2842টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সিলেট 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী শূন্য পদের তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষক সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যদিকে দেশের কৃষিখাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে 300 বিধিতে বিবৃতি দিতে গিয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, গ্রামের কৃষক যেন সেচের সময় পর্যাপ্ত বিদ্যুৎ পান, এটি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ জুলাই অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। তাই সমাজ অর্থাৎ শহর এবং গ্রামের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না এবং সেই বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সপ্তাহে 2 দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মুকসিদুল ইসলাম, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনা বিচারের নামে প্রহসন। তাদের দাবি, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নইলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। সমাবেশে আইনজীবী নেতারা ঘোষণা দেন, আগামী সোমবারের মধ্যে ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি শুরু হবে। আগামী 28 তারিখ মঙ্গলবার বেলা 1টার সময় কালো পতাকা সহ অবস্থান কর্মসূচি পালন করব। তেল এবং বিদ্যুতের যে কথা বলা হয়েছে সেটা কোনোটাই সেভ হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে। আমি মনে করি কোনো সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত না, আর এটা ছিল একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলক সিদ্ধান্তই আমি বলবো, যে তেল বাঁচানোর জন্য বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। কিন্তু গত 2 দিনের পরীক্ষান্তে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তেল এবং বিদ্যুতের যে কথা বলা হয়েছে সেটা কোনোটাই সেভ হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে, বিচার প্রার্থী মানুষরাও নিয়মিত আসছে, আমরা আইনজীবীরাও আসছি এবং সবাই আমরা এখানে আসছি। উপরন্তু যে ঘটনা ঘটেছে, আসলে একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। সুতরাং এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। অন্যদিকে দেশে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গ্রামে লোডশেডিংয়ের তীব্রতা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয় ও দায়িত্বশীলদের সংকট মোকাবেলায় আরও কার্যকর ও বড় ধরনের উদ্যোগ নিতে হবে।
কিন্তু তারপরেও আমি বলবো যে এই গরম মোকাবেলা করার জন্য যে দুর্বিষহ গরম পড়েছে, যে তাপ যেভাবে মানে সারা দেশের মানুষকে মানে অত্যাচারিত করছে, সেখান থেকে নিরসন করার জন্য বিভিন্নভাবে এটিকে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 3:50 দিকে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 পুরুষের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বনানী থানার পরিদর্শক AKM মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে সমুদ্র 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে 1 সপ্তাহেরও বেশি সময় আগে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের মতো এবারও এই উদ্যোগ কার্যকর করা হলেও এর সরাসরি প্রভাব পড়েছে উপকূলীয় জেলে পরিবারগুলোর জীবনে। চট্টগ্রাম নগরের বিভিন্ন ঘাটে নোঙর করে আছে শত শত ট্রলার, বন্ধ হয়ে গেছে মাছ ধরার ব্যস্ততা, থমকে গেছে মৎস্য নির্ভর অর্থনীতি। সরকারি খাদ্য সহায়তা পাওয়ার কথা থাকলেও অধিকাংশ জেলের অভিযোগ এখনও তাদের হাতে পৌঁছেনি সেই সহায়তা। ফলে আয় রোজগার বন্ধ হয়ে পড়ায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগে দিন কাটছে তাদের। পরিদর্শনে দেখা গেছে ফিশারি ঘাট, রানী রাসমণি ঘাট, উত্তর কাট্টলি ঘাট সহ উপকূলবর্তী ঘাটগুলোতে সারিবদ্ধভাবে নোঙর করা রয়েছে শত শত সমুদ্রগামী ট্রলার। নিষেধাজ্ঞা শুরুর পর 15 এপ্রিল থেকে ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত 62% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে NDTV। এবারে নির্বাচন 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ ভোট হচ্ছে 152টি আসনে, যার মধ্যে অন্তত 80টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এই আসনগুলোতে ভোটার সংখ্যা 3.5 কোটিরও বেশি। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী 29 এপ্রিল। তবে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে না। রাজ্যের আগামী 5 বছরের ক্ষমতার রূপরেখা জানা যাবে 4 মে, যখন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। আজকের ভোটে সবচেয়ে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে, যেখানে দুপুর পর্যন্ত ভোট দিয়েছেন 44.69% ভোটার। এরপর রয়েছে ঝাড়গ্রাম 43.71%। তৃতীয় স্থানে বীরভূমের বাঁকুড়া, যেখানে ভোট দিয়েছেন 43.22% ভোটার। পশ্চিমবঙ্গে সর্বশেষ নির্বাচন হয়েছিল 2021 সালে। সেবার মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 294টির মধ্যে 215টি আসনে জয় পায়। প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল 77টি আসন। সেই নির্বাচনের মাধ্যমে তৃণমূল টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। এবার বিজেপি আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে, যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর 11 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। উদ্দেশ্য ছিল ইরানকে তেল রপ্তানি থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। তবে অবরোধের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স সংস্থা ভোর্টেক্সা জানিয়েছে, অবরোধের প্রথম 10 দিনেই পারস্য উপসাগর দিয়ে প্রায় 10,70,000 ব্যারেল অপরিশোধিত তেল দেশের বাইরে পাঠিয়েছে ইরান। সংস্থাটির কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞাপ্রাপ্ত বা ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত ট্যাঙ্কার জাহাজগুলোর 34টি চলাচলের রেকর্ড তাদের কাছে রয়েছে। এর মধ্যে 19টি ছিল বহির্গামী এবং 15টি আগমনী যাত্রা। এই 19টি বহির্গামী যাত্রার অন্তত 6টি ছিল তেল বোঝাই। ধারণা করা হচ্ছে এই যাত্রাগুলোর মাধ্যমেই ইরান অবরোধের মধ্যেও বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে। তবে এসব তেল বিক্রি হয়েছে কিনা কিংবা বিক্রি হয়ে থাকলে ক্রেতারা কারা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, মার্কিন অবরোধ চলাকালে কোনো দেশের বিরুদ্ধে যদি ইরানে তেল ক্রয়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অবরোধের উদ্দেশ্য ও বাস্তব ফলাফলের এই অমিল আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে আয়োজক শহর নিউইয়র্ক সিটি পড়েছে এক অপ্রত্যাশিত সংকটে, গণশৌচাগারের ঘাটতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরকে সামনে রেখে শহরটিতে লাখো দর্শনার্থীর আগমন ঘটবে, আর সেই চাপ সামলাতে হিমশিম খেতে পারে নগর কর্তৃপক্ষ। বিশ্বকাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট চলাকালে নিউইয়র্ক ও আশেপাশের এলাকায় 1 মিলিয়নেরও বেশি মানুষ ভিড় করবেন, কিন্তু শহরের বর্তমান অবকাঠামো সেই চাপ সামলানোর মতো নয়। পরিসংখ্যান বলছে নিউইয়র্কের প্রতি প্রায় 8,500 মানুষের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। সাধারণ সময়ে পার্ক, পর্যটন কেন্দ্র ও ব্যস্ত এলাকায় দীর্ঘ লাইনের সমস্যা দেখা যায়। বিশ্বকাপের সময় সেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অন্যদিকে সিরিয়ার বিপক্ষে যেন কোনো প্রতিরোধী পেল না বাংলাদেশ পুরুষ কাবাডি দল। দুর্দান্ত ছন্দে খেলতে খেলতে 54-23 পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লাল সবুজের যোদ্ধারা। শুরু থেকে আগ্রাসী বাংলাদেশ প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিরতিতে তারা এগিয়ে ছিল 29-8 পয়েন্টে। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করেন বাংলাদেশের রেইডাররা, যা শেষ পর্যন্ত 31 পয়েন্টের বিশাল ব্যবধান এনে দেয়। পুরুষ দলের এই বড় জয়ের আগে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ নারী দলও। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে 51-34 পয়েন্টে জয় তুলে নেয় তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে 10 পয়েন্টের লিড নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করে দলটি, যা শেষ পর্যন্ত ধরে রেখে বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে নিয়মিত ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।